মানে পুকুরে এই গাবিতে একটা পা, রাস্তার ওই পাশে বাগানে একটা পা। আমি দেখছি মানুষ না, এরকম লম্বা লম্বা নখ। যেই টস মেরেছি সে আমার দিকে বড় বড় দাঁত নিয়ে খিচুড়ি পড়েছে। দিদি এবং সেই মেয়েটা দৌড় মারিছে, ওখান থেকে কেউ আর ছিল না, আমি একাই ছিলাম। ছচ্ছর করে জল পড়ছে, আমরা যাচ্ছি, আম পড়ছে, আমরা যাচ্ছি, সেখানে আম পাচ্ছি না। আমটে আমটে দুষ্ণা মতো, চাঁদ নেই কিন্তু তারা তো আছে আকাশে, তারা একটা পরিষ্কার পরিষ্কার মতো লাগছে ফাঁকা জায়গায়। এবার দেখি একটা বাচ্চা পড়ে আছে, তখন তুললো, তুলে দেখা আমি, বাবা আমার হাত ধরে টেনে নিল, হাত লম্বা করে। হাত লম্বা করে। মানুষ মরে গেলে কি প্রত্যেকেই ভূত হয়? কিন্তু ভূত যখন তখন যেখানে সেখানে ধরতে পারে। নমস্কার, দেখছেন এফসি স্টোরিজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবাশিস। ভৌতিকতা এই পডকাস্ট সিরিজে আজকে আমাদের মাঝে পেয়েছি আমাদের খুব কাছের একজন কৃষক বন্ধুকে। উপস্থিত হয়েছেন আজকের এই পডকাস্ট সিরিজে হরিপদ রায় মহোদয়। দাদু, ওয়েলকাম টু এফসি স্টোরিজ। হ্যাঁ, আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ। তো কি ঘটনা শুনবো আজ? তাহলে ছোটোবেলায় একটা ঘটনা বলি। আমরা তখন অনেক ছোট, আর আমাদের তখন এই গ্রামে কোনো কারেন্ট আসেনি, কোনো রাস্তাঘাট ভালো না। সেই দিনের কথা বলছি, পুরনো দিনের কথা, মানে আমার জীবনের কথা। আমি মানে দরিদ্র মানুষের যা ঘটনা ঘটে, আমি সেই অবস্থায় আমরা মাঠে কিছু গোবর কালেকশন করতে যাই, গোবর। তার মধ্যে আমার দিদি থাকে সঙ্গে, আমার একটা পাশের বাড়ির একটা বোন থাকে। আমরা তখন একটা ওই বাঁশের বোনা একটা ঝুড়ি, ওই ঝুড়িটা নিয়ে তিনজনে গিয়েছি। দুটো ঝুড়ি, আমরা তিনটি লোক। এবার একটা গামছা আছে সঙ্গে। কিন্তু মাঠে গিয়ে ওই এমাট ওমাট অনেক গরু বাঁধা থাকে মাঠের ভিতরে, ওই সেই গরুর গোবরগুলো আস্তে আস্তে কালেকশন করছি, মানে ঝুড়িতে ভরছি। আমি অনেকটা হলে অল্প, আমি যা চাগাতে পারি সেইটুক পরিমাণ নিয়ে আমি বাড়ি দিয়ে যাচ্ছি, আর ওরা কুড়োচ্ছে। তারপরে সেই গোবরগুলো নিয়ে এরম করতে করতে ঠিক গোবরগুলো কুড়োতে কুড়োতে মানে সন্ধে হয়ে গেছে। লাস্টে যখনই আমি আসি তখন অন্ধকার, আমরা তিনজনেই ছিলাম সঙ্গে। সেই অন্ধকারের ভিতরে আমার গামছাটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সেই গামছাটা তো গোল করা, মাথায় আলতা করা ছিল, সে গলায় পড়ে যাওয়ার পরে আর পাওয়া যায়নি, তারে আর খুঁজিনি। আমরা গোবরটা আলতোভাবে নিয়ে বাড়ি আসলাম, ঝুড়ি শুদ্ধ নিয়ে। বাড়ি আসলে আমার মা আমারে বকা দিল যে গামছাটা রেখে আসলি, আজকে অমাবস্যা তিথি, মঙ্গলবার, একটা বাড়ির গামছা যদি মাঠে থাকে পড়ে, যদি কোনো ভূত প্রেতের ব্যাপার আছে, কোনো যদি সে তাতে হয়, তা ক্ষতি হতে পারে, তা গামছাটা জানিয়ে আয়। তা আমরা কি করলাম, আবার ওই তিনজনে মিলে একটা টর্চ নিয়ে আসলাম মাঠে। মাঠে আসলে খুঁজছি গামছাটা, খুঁজছি খুঁজতে গামছাটা পেলাম। পাওয়ার পরে আর আমরা যেখান দিয়ে গেছি আসছি, একটা রাস্তা, ওই রাস্তাটা হচ্ছে এক পেয়ে রাস্তা, মাঠের মধ্যে রাস্তা, তো ছোট রাস্তা, সরু রাস্তা, দু সাইডে গাছ আগাছা আছে। কিন্তু তার পাশ দিয়ে একটা ওই বড় নিম গাছ আছে, এরকম মোটা ধরনের নিম গাছ, তার চতুর্ধারে বাগান, অন্য অন্য ছোট ছোট গাছ আছে, কিন্তু ভেতরে কিছু দেখা যায় না খুব একটা, এত পরিমাণে ঘন, কাটা 10 জায়গা হবে। ওই জায়গাটার পাশ দিয়ে আমরা আসছি ওই টস, মানে গামছাটা নিয়ে, টস নিয়ে। এমন সময় একটা বাতাস আসে, জোর করে একটা বাতাস আসার পরে শুনছি যেন একটা কটা মদ্দা হাঁস ফ্যাস ফ্যাস করে ডাকছে ওই বাগানটার ভিতরে। ওই গাছটার পর দিয়ে ওই ঝড়টা চলে গেল, বাতাসটা, আর কোথাও বাতাস নেই। কিন্তু ওই জায়গায় আসার পরে শুনি ওই ফ্যাস ফ্যাসে আওয়াজ। আমি চিন্তা করছি যে ওর মধ্যে কী আছে, হাতের তো টস, ফস করে মেরে দিয়েছি, ওই দিকে টসটা মেরেছি গাছে। ওই ছাগলের ভুঁড়ি, নিশ্চয়ই ছাগলের ভুঁড়ি দেখেছো, ওই ছাগলের ভুঁড়ির মতো একদম গোল সাদা, কোনো লালচে লালচে মতো সাদা সাদা এরকম একটা, আর হাতগুলো খাটো খাটো, এরকম খাটো খাটো, এখান থেকে এটা মোটা, এখান থেকে এটা সরু, ছোট্ট একটা তালু, আঙুলগুলো খাটো খাটো, 5টা আঙুলই আছে। এই হাতটাও এরকম পরিমাণ দেখছে, পাটাও এরকম, সাইড থেকে মানে কোমর থেকে ছাই অবধি, এটা হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে মোটা, 2 পাই, আর নিচেরটা ছোটো ছোটো, আর ওই পাতাটাও এরকম ছোটো 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 আঙুল।
আমি এটা জায়গায় দেখে আমি তো ভাবিনি যে এটা ভূত, আমি চিন্তা করছি যে ওটা কি হতে পারে। টর্চ মারছি, আমার সঙ্গে আমার দিদিও আছে, অন্য একটা মেয়ে সেও আছে। তারপরে দেখার পরে আমার চিন্তা করছি কি হলো, যেই আবার টর্চ মেরেছি আর আমার দিদি বলছে কি যে বাড়ি চল বাড়ি চল, এখানে থাকার দরকার নেই। কিন্তু আমি ভাবছি না একটু দেখি কি, যেই টর্চ মেরেছি সে আমার দিকে বড় বড় দাঁত নিয়ে খিচুড়ি পড়েছে। খিচুড়ি পড়লে তখন আমার একটা ভয় মানে আতঙ্ক মতো এসে গেল, গাটা একটু ঠান্ডা ঠান্ডা মতো হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা হলে আর ওই খিচুনি দেখে আমার দিদি এবং সে মেয়েটা দৌড় মারিছে, ওখান থেকে কেউ আর ছিল না, আমি একাই ছিলাম। ওরা যে চলে এসছে আমি নিজেই জানি না। তারপরে ওখানটা দেখছি ওই ফ্যাস ফ্যাস করছে, কিন্তু আমি যে আসার চেষ্টা করছি বাড়ির দিকে যে ওটা কি, মানে এর মতো ভয় লাগছে আমারে, তা আমি আর দাঁড়াবো না। আওয়াজটা কি ওই যে ছাগলের ভুঁড়ি মতো দেখা যাচ্ছে ওখান থেকেই আসছে? ওই গাছ থেকে আসছে, মানে ওরাই করছে আওয়াজটা। ফিরে আসছে আস্তে আস্তে, হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর ওই সামনে দেখছি যে ওরকম, যত আমি আসছি তত ওরা বিভিন্ন রূপ দেখা দিচ্ছে, কখনো কুকুর, কখনো মানে শিয়াল, এরকম রূপ দিচ্ছে। আমি তাও আসছি, সামনের দিকে তাকাচ্ছি না, পিছন দিকে তাকায় হাঁটছি, পিছন দিকে আবার যেই ফিরছি আমার বাড়ির দিকে আসার জন্যে, তখন দেখছি সামনে ওই কুকুরের মতো হয়ে বসে আছে। তখন একটু ভয় কমছে, না কুকুর কিছু না হতে পারে। আবার হাঁটছি, কিন্তু বাতাস ওই টুকটাক করে বাতাস হয়ে যাচ্ছে, অন্যদিকে কিছু হচ্ছে না, কিন্তু ওই নিম গাছটা মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, এত পরিমাণ বাতাস ওইখানটা হচ্ছে। শুধু নিম গাছটার? হ্যাঁ, শুধু নিম গাছটার পরে। আরও আতঙ্ক আসছে ভয়েতে, কিন্তু বাড়িটা একটু দূর তো, মানে ফাঁকা মাঠ, কোনো বাড়ি ঘর একটু কম আছে। আগে হালকা হালকা বাড়ি ছিল, কারেন্ট না থাকলে ল্যাম্পের আলো কিংবা হারিকেনের আলো তাতে তো দেখা যায় না, ঘরে আর বাড়ি আলো জ্বললেও দেখা যায় না দূরের থেকে। তা তখন ওরকম 8টা বেজে গেছে রাত্র, আর ওই অমাবস্যার রাত তো, মানে অন্ধকার রাত। কিন্তু ওই নিম গাছের দিকে তাকায় দেখছি ওই জোছনা, মানে জোছনা, হ্যাঁ জোনাকি পোকা টিপ 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 করে জ্বলছে, কিন্তু ওতে আর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই পোকাগুলো জ্বলছে। কিন্তু বাতাসে ওদের কোনো ক্ষতি করছে না, কিন্তু বাতাসটা গাছের পর দিয়ে যাচ্ছে। আসছি ফিরে আস্তে আস্তে, কুকুরগুলো সরে গেল। সরে যাওয়ার পরে দেখি অনেকগুলো মানুষ মতো হলো, মানে লম্বা করে মানুষ হচ্ছে। কিন্তু একটা মানুষ দেখা গেল তার ভিতরে যে হাতখানিক লম্বা হবে, মানে গলাটা, ঘাড়ের থেকে গলাটা হাতখানিক লম্বা, আর মাথাটা অনেক বড় তার ওই হাতখানির পরে। বাবা, মানে তখন আরো ভয় লেগে গেছে আমার দেখে। আমি বলছি এ কি, আর হাতগুলো লম্বা, কঙ্কালের মতো হাতটা লম্বা, পাটা লম্বা অনেকটা, অনেক চেয়ার আমার থেকে 2-3 ডবল উঁচু হয়ে গেছে। তখন আমার আর আসার কোনো রাস্তা নেই, ভয় লেগে গেছে এত পরিমাণে, গাটা ঠান্ডা, মনে হচ্ছে যে পড়ে যায় এরকম অবস্থা। ওরা তো বাড়ি গিয়ে কিছু বলছে না, মানে আমি তো জানি না কি হচ্ছে না হচ্ছে বাড়ির দিকে। এবার আমি ওখান থেকে আড়ে আড়ে আসার রাস্তা চিন্তা করছি যে আমি আড়ে আড়ে বাড়ি যাব। ও রাস্তা দিয়ে গেলে তো আমার একটু দেরি হবে, যাতে আড়ে যেতে পারলে আমার একটু তাড়াতাড়ি বাড়ি দিয়ে পৌঁছতে পারবো। ওরা কিন্তু আমার পিছনে আসে, কখনো আমি আসছি বলে ওই লম্বা হাত আমার পিছন দিকে সামনের দিকে এরকম বাড়াই দিচ্ছে। তখন আরও ভয় লাগছে যে মানে পাজা করে ধরে মানে আছাড় মারতে পারে, এরকম একটা ভয় লাগছে আমারে। এটা আমার নিজের চোখে দেখার যেটা বলছি। তারপর ওখান থেকে আরে আসতে গেলে একটা খানা আছে, ওই খানাটার ভিতর দিয়ে আসলে রাস্তা না, কিন্তু সেখান দিয়ে হচ্ছে এমনি হেঁটে আসা যায়, কোনো নেই, মানে ছোট ছোট গাছ আছে, ঘাস টাস আছে। ওই যেই খানার ভিতরে নেমেছি, নামার পরে দেখি ওখানে অনেকগুলো হাঁস চড়ে বেড়াচ্ছে, হাঁসের মতো বড় বড়। আর ওই মাছগুলো লাফাচ্ছে, কোনো মাছ লাফ দিয়ে ডাঙার দিকে উঠছে। আসলে আমি শুনেছি মার মুখে যেরকম ভূতেরা মাছ খায়, হয়তো হতে পারে এরকম একটা চিন্তা। ওই ভূতের কথাই যখন আমার মনে পড়ছে আর ভয় করছে, ওই মার কথা তখন আমার মনে আসছে। আমার যেই পাড়ের দিকে ঠেলে ওঠার চেষ্টা করছি, আমার জন্য মনে হচ্ছে কে আমার ঠ্যাং ধরে টেনে নামাচ্ছে নিচের দিকে, আমি উঠতেই পারছি না। আর এত পরিমাণে গায়ে কোনো বলও নেই, কিচ্ছু নেই গায়ে। তখন গা হাত পা কাঁপছে, এরকম ঠক ঠক করে কাঁপছে। তো শীতকালে যেমন মানুষের গায়ে লোম খাড়া দেয় শীতে,
আমার গায়ে ওরম লোম খাড়া দিয়ে উঠেছে ভয়তে, ভয়ে? ভয়, এত পরিমাণে ভয় লেগেছে। আসছি, ওখান থেকে উঠছি, আবার ওরম টেনে নামাচ্ছে। এবার যাই করে খানা ঘাস মারে ধরে মানে হাকুর কাটার মতো করে উঠলাম রাস্তার পরে, আসল রাস্তার পরে। উঠার পরে আমি বাড়ি আসার চেষ্টা করছি, কিন্তু বাড়ি ঘর নেই, কোনো সাইডে বাড়ি ঘর নেই। বাড়ি ঘর আমাদের বাড়ি ছাড়া 3টে ঘর আছে আমাদের বাড়ির পরে, তারপর সব মাঠের রাস্তা, মাঠের দিকে যায়। কিন্তু ওই যাচ্ছি বাড়ির দিকে, যে কোনো বাড়ির কারোর ডাকছি, আমি জোরে ডাকছি যে কাকিমা কি কাকা কি দাদা বলে ডাকছি, কিন্তু কেউ আওয়াজ পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। মানে আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, তারা শুনবে কি? মানে আমি ডাকছি জোরে, কিন্তু ওরা শুনতে পাচ্ছে না। যেমন স্বপ্নে দেখলে মানুষ চিৎকার করলে পাশের লোক শুনতে পায় না, হ্যাঁ তো গুংরাচ্ছে, এরকম মনে হয়। ওই গুংরাচ্ছে কেন, তাহলে মানে ঠিক স্বপ্নে ডাকছে। আমিও এরকম ডাকছি, ভাবছি আমি জোরে ডাকছি, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না, নাহলে ওরা শুনতে পেত, কেউ জানতো আমি আসছি বাড়ি। আর ওই দিন মানে অমাবস্যাটা তিথিটাও ভারী ছিল, ওই কারণে আমার মা আবার ওই গামছাটা আনতে বললো, যে এরম আজকে 1-1.5 ঘন্টা তিথি ভারী, এই যে গামছাটা মাঠে থাকবে, নিয়ে আয়। তাই ওই সন্ধ্যে রাত্রে গেছি বলে এই ঘটনা। এবার ওখান থেকে বাড়িই আসছি, কিন্তু রাস্তা ফুরোচ্ছে না, বাড়ি আসছি তা মানে হাঁটছি মনে হচ্ছে আমি হাঁটছি, কিন্তু হাঁটার গতিবেগ নেই। যে যতই জোরে হাঁটি কি কিছু করি, কিন্তু আমার গতিবেগটা আগুচ্ছে না বাড়ির দিকে, রাস্তা শেষ হচ্ছে না। আসলাম খুব কষ্ট করে বাড়ি, তাও কি মধ্যে দুবার আবার বেড দিয়েছে, দুবার বেড দিয়েছে। কি করে? ওই হাতই দেখছি, কখনো সামনে দাঁড়াচ্ছে ওই মানুষটা লম্বা মানুষ হয়ে, কখনো পিছন দিক থেকে হাত লম্বা করে এরকম আমার সামনে হাত বাড়াচ্ছে। আমি তো ভয় করছে, তা খুব কষ্ট করে বাড়ি আসলাম। আসার পরে আমি যে ওই যে মানে আমার কাছে জিজ্ঞাসা করছে কি হলো, কি এত দেরি করলে কেন, কোথায় ছিলি, কিন্তু কিছু আমি বলতে পারলাম না। আমি আস্তে আস্তে আমার মানে এত পরিমাণ জ্বর এসে গেছে গায়ে, যে আমি কোনো কথা বললাম না, কাতরানো শুরু করেছি। আমার এই অবস্থায় আমার 15-16 দিন মতো আমার জ্বর ছিল। তারপরে অন্য ঘটনা আমি দেখেছি, ছোট তো আমার মানে আমাদের আম গাছ থাকলো, মানুষের থাকে নেশা থাকে, যে পাশে ওই একটা বাগান আছে, আর বাড়ি সব আগে আমসত্ত্ব দিত। এবার ওই আমসত্ত্ব দেওয়ার অনেকের ইচ্ছা, আমাদেরও দিত। তা আমরা কি করতাম, তখন তো লোক সংখ্যা কম, অনেক আম গাছ আছে বাগান। তা আমার দাদা আর আমি মিলে একটা ধামা নিয়ে আমরা 2জন রাত্রেবেলা গেছি। কত রাত্রে গেছি আমাদের আন্দাজ নেই। তাও কি আমার দাদারে একজন ডেকেছে, যে এই যাবি না, চল আমকুড়োতে যাবি তো, চল। তা আমার দাদা আমারে ডেকে নিয়ে আমার ওই ধামাটা নিয়ে 2জন, আর তা সে নেই, সে চলে গেছে, কি কোথায় গেছে। এবার আমরা গেছি, গিয়ে আম বাগানে গেছি। তা বেশ খানিকটা দূর, 1/2 কিলোমিটার হবে প্রায় আম বাগান গেছি। সেখানেও বাড়িঘর নেই, সেখানে শুধু ফাঁকা আম বাগান। আর পাশে একটা খানা আছে, ওই সেই খানায় পাট পচায়, সেই পাটকাঠিগুলো ওই আম গাছের গায়ে ঢিপি করে রাখা, চতুর্দিক থেকে রাখা আম গাছের গায়ে পাটের যে পাটকাঠিগুলো। আমরা সেই বাগানে আম কুড়োতে গেছি, 60 বাঁশ বাগান আছে একটু দূরি। তা ওখানে অন্তত 20-22টা আম গাছ আছে, মানে এরিয়া অনেকটা। সেখানে গেছি, গিয়ে দেখি আমাদের সামনে একটা মহিলা কাপড়ের মধ্যে করে আম কুড়োচ্ছে, আর ওই থচ্ছে, কাপড়ে থচ্ছে, আর আম কুড়োচ্ছে থচ্ছে। আমরা যাচ্ছি, আম পড়ছে, আমরা যাচ্ছি, সেখানে আম পাচ্ছি না, কিন্তু আমরা যেটা ধরতে যাচ্ছি সেটা ধরছে আমাদের আগে গিয়ে। আমরা আবার তার নাম ধরে ডাকছি, যে কি কাঞ্চনদি, আর ও শুধু মানে গুংরানোর মতো করছে, একটু আওয়াজ করছে। তোমরা ডেকে যাচ্ছে তবু তার কোনো সাড়া না, ওই আওয়াজটা গুংরানোর মতো একটা আওয়াজ হচ্ছে, মানে রাগ হচ্ছে আমাদের পরে, যেন আমরা কুড়িতে আইছি, ওর রাগ হচ্ছে, এরকম একটা পজিশন তার বোঝা যাচ্ছে। আমরা তো মনে করছি মানুষ, একটা মহিলা আম কুড়োচ্ছে, আমরা ডাকছি, উত্তর দিচ্ছে না, আমরাও কুড়োচ্ছি। ওই সারা বাগান করেই 4-5টা আম পেয়েছি। একটা বাতাস মতো আসলে দেখি আবার কটা আম পড়লো। আমি এদিক যাচ্ছি, দাদা দিক যাচ্ছে, ও এরকম ছুটে যাচ্ছে, যেটা আমরা ধরতে যাচ্ছি ও আমারটাও ধরছে, আবার ওর দাদারটাও ধরছে। দেখা গেল কি এখানে দাঁড়ায় রয়েছে, ও আমি আমার কাছে এখানে,
আর ওইরকম জায়গায় ও আমারটা ধরছে, আবার ওই বেশ খানিকটা দূরে দাদা, সে দাদারটাও ধরছে এক হাত দিয়ে, হাত লম্বা করে। হাত লম্বা করে। এবারে হাত লম্বা করে যখন ধরছে তখন আমার দাদা বুঝতে পেরেছে যে আমি তো বুঝতে পারছি না এটা কে, আমি জানছি ও তো কিছু বুঝতে পারছি না। আমার দাদা বুঝতে পারছে যে একটা কিছু হবে, তা আমার বলছে চল, আমার পাওয়ার দরকার নেই, চল আমরা ওই বাগানে যাই, এই বাগানে তো পারলাম না, ওই বাগানে যাই। বলার পরে আমরা বেরিয়েছি ওখান থেকে। বেরোনোর পরে আমার দাদা আমারে বলছে কি, তুই দৌড়াতে পারবি? আমি বলছি কেন, তুই পারবি কিনা বল, দৌড়াতে পারবি? দাদা এমন কি যে আমার না নিয়ে আসবে না, তার জন্য আমারে বলছে যে তুই দৌড়াতে পারবি। আমি দৌড়াতে পারলে আমার দাদা আমার সাথে দৌড়ে চলে আসবে, আর যদি দৌড়াতে না পারি তাহলে আস্তে আস্তে আসবে। তাহলে হ্যাঁ পারবো, তাহলে ধামাটা আমার কাছে দে, ধামাটা নিয়ে তো দৌড়া। আমি দৌড়াচ্ছি কিন্তু দাদা দৌড়তে পারছে না। আচ্ছা, আমি আগে চলে যাচ্ছি, দাদা কিন্তু যেতে পারছে না। আমি আবার ফিরে আসছি, আমার কি হয়েছে দাদা, চলো চলো, হ্যাঁ চল। দাদার এমনি কিন্তু আসলে লেগে গেছে পিছনে। আচ্ছা, আমার কিছু ছোট তো, আমার কিছু বলছে না। আমি তো আবার হাত ধরে দাদার নিয়ে যাচ্ছি, যাচ্ছে না, যেতে আমি টেনে নিয়ে যাচ্ছি তাও যাচ্ছে না। আমি যে কী হচ্ছে, এ তো খারাপ, তো কী এরকম হলো কেন? তা আমি বলছি কার ডাকবো এখন, এই রাত্রে কার ডাকবো, এখানে তো কোনো বাড়ি ঘর নেই, আর কার ডাকতে যাবো? আর এই রাত্রেবেলা বাড়ির কুকুর আর টুকুর আছে, কারো বাড়ি গিয়ে যদি ডাকি তাহলে কুকুরই কামড়াতে পারে, ছোট মানুষ আমি। এবার মনের মধ্যে এরকম গাচ্ছে যে আমি কি করি। তা দাদারে বলছে চলো চলো, হ্যাঁ চল, শুধু বলছে হ্যাঁ চল, কিন্তু আসতে পারছে না। তাও আসছে, খুব ওরকম টেনে টেনে নিয়ে আসছি, আর আসছে দু এক ধাপ করে, আস্তে আস্তে আমার সামনে গিয়ে তখন সে বেড দিয়েছে। বেড দিয়েছে বলতে কি, সেই মহিলা সাদা কাপড় পরা, তার কাছে কিছু নেই, শুধু আমটাম কুলো ছিল সেটাও নেই, কিচ্ছু না, শুধু সাদা কাপড় পরা একটা মহিলা, অনেকটা লম্বা। তা আমি কোনোদিন দেখিনি এরকম লম্বা মানুষ, ওরকম একটা লম্বা মানুষ আমাদের সামনে গিয়ে দাঁড়ালো। তা আমরা তার পেট সমানও হব না, এত লম্বা। তো চিন্তা করছি কী হলো, এ কে? তুমি সরো সরো, আমরা যাব, বাড়ি যাব, আমরা আম কুড়বো, অন্য বাগানে যাবো, চলো সরো, ওই বাগানে যাব। সাইড করছে আবার আটকাচ্ছে, সাইড করছে আটকাচ্ছে, এই করতে করতে তা অনেক টাইম কেটে গেল। আমরা তো কটায় গেছি মনে নেই, আন্দাজের ঘটনা হয়তো হবে, কিন্তু দেখা যাচ্ছে কি তখন দু একজন লোক উঠছে। আগে ভোরে মানুষ উঠতো খেজুর গাছ পাড়ার জন্যে, কেউ উঠতো। আগে তো ওই শীতকালে ছাড়া তো খেজুর গাছের রস হয় না, কিন্তু ওই সময় কেউ ধান সেদ্ধ করে, ধানগুলো জলে ভিজানো আছে পুকুরে, বস্তার ভিতরে করে ওইগুলো নিয়ে দিত, মহিলারা সেদ্ধ করতো। এসব করার জন্য লোক দু একজন রাত অনেক একটু ঘোর ঘোর রাত্রে ওঠে। তা বাড়ি আসলাম, মানে আস্তে আস্তে ওই ছেড়ে দিল আমাদের আর আটকাচ্ছে না, তখন সকাল হয়ে যাচ্ছে বলে। তা বাড়ি আসলাম, আমার বাবা আমাদের খুঁজলো, অনেকক্ষণ খোঁজার পরে আমাদের পাইনি। তারপর বাড়ি আসলে আমাদের মারলো যে হ্যাঁ কোথায় গেছিলে এই রাত্রে, খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ থেকে, কেন গেছিলে, এসব বৃত্তান্ত। তোমার এই বয়সে তো তুমি জীবনে বহু কিছু দেখেছো, অনেক অভিজ্ঞতা তোমার তৈরি হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কোনো ঘটনা আছে যা আমাদের শোনাবে? আর একটা ঘটনা এখনো আছে ঘটনা, কিন্তু ঘটনাটার মধ্যে মানে একটু ফারাক। কেমন, এই শরণার্থীর আগের ঘটনা, মানে 71-এর আগের ঘটনা। হ্যাঁ 71-এর আগের ঘটনা বলছি। মানে ওই সময় আমি অনেক ছোট, হয়তো তখন 8-9 বছর বয়সটা হবে। তা একদিন রাত্রে, মানে সারা আগে তো মাছ হতো, খুব প্রচুর মাছ হতো, মাছ বৃষ্টি হলে উঠোন দিয়েও মাছ যেত হেঁটে, কারণ যেখানে সেখানে খানাখন্দ থাকতো, মানে লোকের পুকুরে অনেক মাছ থাকতো। তা সেই মাছ তো খাওয়ার লোক কম, তো এখন তো অনেক লোকজন, বাড়ি দেখা গেল একটা পুকুর, তা অন্তত 30 ঘরেরও বেশি লোকজন, তাহলে মাছ তো কমে যাবে। আর মাছ তো এখন খেতে 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 আর কোথাও মাছ নেই, সমুদ্রেও মাছ কমে গেছে, ও নদী নালায়ও মাছ কমে গেছে, আর ড্যাঙায় তো মাছই নেই, কারণ আমাদের এই অঞ্চলে এখন মাছ নেই। ওই ভেড়িতে কিছু মাছ জল দিয়ে চাষ করে, তাই মাছ হয়। কিন্তু সেই আমলের ঘটনা বলছি, 71-এর আগের ঘটনা। একদিন ওরকম বৃষ্টি হয়েছে প্রচুর, স্রোত যাচ্ছে, অনেক রাস্তাঘাট নিচু ছিল, জল রাস্তা দিয়ে ছাপায় যাচ্ছে, দেখা গেল রাস্তার পরে জাল ফেলছে, কেউ রাস্তার নিচে জাল ফেলছে, এরকম মাছ ধরতো। বাড়ি ঘর কম, দেখা গেল এক জায়গায় মাছ ধরা আরম্ভ হয়েছে, বড়দের 5-6 জন জাল নিয়ে গেছে, আর নেই লোকজন। আমাদের মাছ সকালবেলা এই ভোর এই সন্ধ্যে রাত্রে মাছ ধরেছে, সন্ধ্যে রাত্রে মাছ ধরা গেছে
তখন মাছ বড় বড় মাছ পাওয়া যায়নি, কারণ অনেক লোকের জল মানে জাল টাল ফেলছে, তো অল্প কিছু মাছ পাওয়া গেছে, তাই নিয়ে আমরা আমার বাবার সাথে আমরা বাড়ি এসেছি। এবার রাত্রেবেলা হারিকেন ছিল তখন, হারিকেনের কাজটা ভালো করে পরিষ্কার করা হলো, মুছে ভালো করে সাপটা দিয়ে, মানে সুটা দিয়ে, আগের সাপ ছিল না, সুটা দিয়ে, খালি সুটা কাছের পরে দিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে ভালো পরিষ্কার হয় কাজ। পরিষ্কার করে নিয়ে পোলট্রিটা সাইজ করে ওর মধ্যে এক হারিকেন কেরোসিন তেল ভরে রাখা হলো। রাত্রেবেলা অনেক রাত, মানে তখন 1টা বাজে, তখন লোকজন সব চলে এসছে। আমি আর আমার বাবা দুইজনে গেছি ওই মাছ ধরতে সেইখানটায়। তা মাছ ধরতে গেছি, তা বেশ খানিকটা দূর, হয়তো 1/2 কিলোমিটার হবে না, তার থেকে একটু কম হবে, তা একটু দূরই। সেখান দিয়ে মানে মাছটা অনেক ভেড়ি মানে পুকুর টুকুর ছাপায় যায়, ওই বিল্লির ছাদ দিয়ে মাছটা বেশি যায়, তা ওইখানে সব জাল টাল ফেলে। তা ওখানে গেছি মাছ ধরতে, বাবা ধরছে আর আমি ওই মাছ ব্যাগের মধ্যে ধরে দাঁড়াচ্ছি। আমি যাচ্ছি মাছ ধরতে গিয়েছি, এই ধরে মাছ ধরছে, আমি ব্যাগে রাখছি, মাছ ধরছে, আমি ব্যাগে রাখছি, মানে জাল ফেলছে এক খামারে, দেখা গেল 3-4টে উঠলো, আমার কাছে দিল, আমি ব্যাগের মধ্যে নিয়ে মুখ ধরে দাঁড়ায় আছি। বাবা আবার জাল ফেলছে। এবার কিলো 2-1টা রুই জালে বেঁধেছে। তা মাছ ধরতে গেছি, যদি আমরা 1:30টার সময় কি 1টার সময় গিয়ে থাকি, 1:30টার সময়ই গেলাম, তা আধা ঘন্টা পরে মধ্যেই, হ্যাঁ রাত্রের বেলা, এবার আধা ঘন্টার মধ্যে আমরা সেই রুইটা পেয়ে গেছি। তাহলে 2টো হবে না, 2টো থেকে আর 10-15 মিনিট বাড়লো, কিন্তু রাত তো তখন। এবার বাবা বলছে কি, তুই তাহলে মাছটা বাড়ি রেখে আয়। তা বাবা কি করলো, কলা গাছের ছুটা, শুকনো কলার বাসনা, সেই বাসনাটা চিড়ে ছোট করে নিয়ে কানকোর মধ্যে দিয়ে গাল দিয়ে মাছটারে ওই দড়ি দিল, মানে ছোটা দিয়ে বাঁধলো, গিট দিল, বলে এটা হাতে করে নিয়ে যা, ব্যাগটা থাক, আমি 2-1টা পালি ধরি, তো যেতে পারবি তো? তা আমি পারবো। আসছি, কিন্তু তখন ও কত 2টো 10-15 হাতে হলো, আসতে লাগলে কাদা রাস্তা তো, 2-একবার পড়েও যাচ্ছি, পাশ স্লিপে পড়েও যাচ্ছি, আর আমটে দুসনা মতো, চাঁদ নেই, কিন্তু তারা তো আছে আকাশে, তারা একটা পরিষ্কার মতো লাগছে ফাঁকা জায়গায়, বাগানের ধার দিয়ে গেলে একটু ছায়া লাগছে, তখন দেখা যাচ্ছে না। এবার বাম হাতে একটা খানা, আর মানে পুকুর, চান করে মানুষ, 2-4জন, মানে কিছু লোক চান করে, পুকুরটা বড়, ওদের বাড়ির সাইডে চান করে, এ পাশটায় চান করে না, এ পাশটা দেখাচ্ছে অনেকটা দূর, 1 বিঘে জমি হবে, তার অপর সাইডে হলে অনেকটা দূর হয়, আর পুকুরটা একটু লম্বা টাইপের। সেখানে একটা বাগান আছে পুকুরের অফ সাইডে, ডান সাইডে মধ্যখান দিয়ে রাস্তা, ডান সাইডটা একটা, আমি বাড়ি আসার পথে ডান সাইডে একটা বাঁশ বাগান আছে। তা কি হচ্ছে, আমি দেখছি মানুষ না, ওই পাশে একটা পা আর এই পাশে একটা পা, দুটো পুকুরের মানে পা দিচ্ছে, মানে পুকুরের এই গাবিতে একটা পা, আর রাস্তার ওই পাশে বাগানে একটা পা, 2টো পা 2 জায়গায়। তো একটা মানুষের 2টো পা হয়, তা অত দূর তো ফারাক হয় না। তাহলে সেই মানুষটা কত বড় মানুষ সেরকম বড়, কিন্তু ওই পা 2টো দেখলে কি হবে, তখন আমার কি দেহে মানুষ, আমি কি আর সেই মানুষ আছি? পা দেখলে আমি বাচ্চা মানুষ, তখন কি হবে আমার দেখলেও? যে কোনো মানুষ ভয় পাবে, আমি না, যে কোনো ভারতীয় লোক হলেও ভয় পাবে ওই পা 2টো দেখলে। সে পা তো লম্বা পা লম্বা, লোকটা ওরম লম্বা। তারপরে আমি তাকাচ্ছি, দেখি হাত 2টো এরকম ঝলছে, এরকম লম্বা নখ, মানে 4 আঙুল লম্বা নখ তার হাতে। তা আমার যদি চিড়ি ফেলে, তা আমার চিড়ি ফেলতে পারে, এমন যে নখ আছে হাতে। আমি দেখে ওখানে পড়ে গেলাম ভয়তে। পড়ে যাওয়ার পরে আমার কিন্তু আর হুঁশ নেই, আমি কি হয়েছে জানি না, মাছটা কিন্তু আমার হাতে এরকম ধরা আছে, আর মাছটা তো আঘাত খেয়ে গেছে, মাছটার আর যাওয়ার ক্ষমতা নেই, মাছটা সেভাবে আছে পড়ে। ওই সময় আরেকজন লোক ওই জাল নিয়ে আবার ওই মাছ ধরতে যাচ্ছে, ওইখানে আমরা যেখানে মাছ ধরছে আমার বাবা সেইখানে যাচ্ছে। এবার দেখে একটা বাচ্চা পড়ে আছে, তখন তুলে দেখা আমি, তা সে বলছে তুই এখানে, আমার দেখে পাশে মাছ একটা আছে, তাই বলছে তাহলে ঠিক ওর বাবা মাছ ধরতে গেছে, এর মধ্যে পাঠিয়ে দিয়েছে, তো স্লিপ মেরে পড়ে গিয়ে আর জ্ঞান নেই, হয়তো হতে পারে। আমারে বাড়ি নিয়ে আসলো ওই লোক, আমার কোলে করে বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে আবার জল টল দিল,
দেওয়ার পরে আমার জ্ঞান ফিরলো। আমি কিন্তু আর যাচ্ছি না ওখানে, মা বাবার কাছে আর যাচ্ছি না। আমার ওইভাবে আমি সেই রাত্রিবেলায় বাড়িতে আসি, আধা ঘন্টা 1 ঘন্টা মতন আমার বাড়িতে কেটে যাচ্ছে ওইভাবে। এবার বাবার কাছে তো 1 ব্যাগ মাছ হয়ে গেছে প্রায়। তখন তো একা ওই মুখ ধরে না রাখলে তো দৌড় মারবে, জ্যান্ত মাছ। আর ওই মাছ বাড়ি এনে তো কোনো নাদায় হোক কিংবা হাড়া বলে বড়, হ্যাঁ, জ্যান্ত রাখার জন্যে তার জলের ভেতরে দিয়ে রাখতে হবে। ওই জন্যই জ্যান্ত আনা হয়, মেরে আনা হয় না, আর মারলে কত মাছ খাবে। তারপরে এরকম দেখে তা ওই লোকটা যখন দিয়ে গেল, তখন বাড়ির লোক চিন্তা করছে, বাড়ির মাটা চিন্তা করছে, তাহলে এরকম অবস্থা হলো কেন, গাছ পায়ে কাদা টাদা মেখে আছে, তাহলে মনে হয় স্লিপ হয়ে পড়ে গেছে। ভূতের কথা তো আর জানছে না। আমি চলে, আমার আর হলো না, আমার জ্ঞান ট্যান ফেলি। তখন আমার মনে পড়ে শ্বাস তাই তো বাবা যে আবার আমার ফিরে যেতে বলেছে। তখন কিন্তু রাত আছে অল্প অল্প। এবার আমি আসলাম আবার, বাড়িতে একটা ব্যাগ নিয়ে এসেছি, জানছি ওই ভূতের কথাটা মানে ওই তখন আমার মনে নেই, মাথায় নেই। যেই ব্যাগ নিয়ে ওই পুকুর পাড়ে এসেছি তখন আমার মনে পড়েছে। তা মনে পড়লে ওখান থেকে যে দৌড় মেরে ওই স্লিপের মধ্যে দিয়ে দৌড় মারছে, কিন্তু কাদার মধ্যে দিয়ে, তখন খানিক খানিক কাদা, খানিক খানিক কাছে জল, আর কোনো শুকনো। এবার দৌড় মেরে বাবার কাছে চলে গেলাম, গিয়ে বলতে তাহলে এই মাছগুলো ছুঁয়ে আবার এই ব্যাগটা মারে দে। আমি পরে যাচ্ছি। তার মানে কি ওই বলছে না বাবার সাথে, তাহলে বাবা আমার একা আসতে দেবে না। আমি কারোর আর বাড়ির লোকও জানে না যে আমার তুলি দিয়ে গেছে, সেও কিন্তু জানে না যে আমার কি হয়েছে, কিন্তু আমি তো এটা দেখছি। এবার ও কি মানে ওইখানটায় মাছ ধরা আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দেখছি আস্তে আস্তে লোকজন আসছে কিংবা পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন মাছগুলো বাড়ি নিয়ে আসলাম, বাবাও আমার সাথে চলে আসলো। আর অনেক লোকজন হয়ে গেছে, মাছ আর ভালো হচ্ছে না, চলে আসলো। তারপরে বাড়িতে আসার পরে ওই এর মধ্যে মা ভোরবেলা মাছ কিছু ওই আজ মারা হয়ে গেছে তো, আর ওই যে রুই মাছটা কেটে ভাজা করেছে, ভাজা করে মানে রান্না করেছে। আমরা সকালবেলা বাড়ি এসে ওই কাদা টাদা গায়ে লেগে গেছে, স্নান করাই দিল, দিয়ে স্নান করানোর পরে দুটো খেয়েছি, খাওয়ার পরে আমার জ্বর এসেছে। আচ্ছা, যদি ভাত না খেতাম মনে হয় হয়তো জ্বর আসতো না। আর ভূতির ব্যাপারটা, আর ও মাছ ছিল আমার হাতে, সেই অবস্থায় ধরেছে। তারপরে চান করে খেয়েছি, তারপরে আস্তে 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 জ্বর, খুব জ্বর। তখন তো ডাক্তার কাছে মেলে না, ওই কবিরাজটা আছে দু একজন এ দেয়, জল পড়াবো, ওই একটু পাতা বাটা এটা সেটা দিয়ে তা হয়। তারপরে ঢাকুরের থেকে একটা ডাক্তার আসতো, ওষুধ দিত, হোমিওপ্যাথি ডাক্তার, হেঁটে হেঁটে আসতো খালি পায়ে। সে তারা সাহা, সে ওনার কাছ থেকে ওষুধ নিয়ে, তাই সে আমাদের 2 টাকা খরচ হয় আমার ওই জ্বর সারতে। ওই একটা ঘটনা গেল। মানে যে মানে ভূত বলে যে জিনিস নেই না আছে, এটাই। আর একটা সামান্য একটা ঘটনা বলি, ছোট, দেখো সেটাও একটা ঘটনা, কিন্তু মানসিক ঘটনা, কিন্তু মানে এমন একটা ঘটনা তুমি ভাববা যে না এ বোধহয় মিথ্যে কথা বলছে। আচ্ছা, শুনি কিরকম। আমাদের বাড়ি সাইড, আমাদের বাড়ির থেকে রাস্তা উঠলাম, বেশ খানিকটা গিয়ে, মানে বেশ খানিকটা বলতে ওই 48 মতো গেলে কিংবা 50 গেলে একটা আম গাছ, একটা ডাল এসেছে রাস্তার দিকে, আম গাছের ডাল। আগে তো ওই গাছপালা বেশি ছিল, মানে লোকের বাড়ি জড়িয়ে, কিন্তু মানে এত চাষের জমি ছিল না, আগান বাগান বেশি ছিল। তা ওই গাছটা আছে থাক, কিন্তু আমরা কি করতাম, আগে তো সাইকেল ফাইকেল থাকতো না, অনেক গরিব মানুষের সাইকেল ছিল না, একটা সাইকেল কিনলে অনেকে দেখতে যেত। তাই খাড়া অনেকে চেনে না। খাড়াটা হচ্ছে কি, বাল দিয়ে বোনা, আস্তে আস্তে তলার দিকটা বড়, ওপর দিকটা সরু, মাছ ধরার জন্য কিংবা আগে বাজারে ছিকে বাঁকে করে, ছিকে বাঁক না, বাঁক নিয়ে 2টো ব্যাগ বাঁধেই আনতো কাঁধে করে। দেখা গেলো এক পাশে চাল নিল, এক পাশে সবজি নিল, তেল ফেল মশলাপাতি। গ্রামে তো দোকানপাট নেই, দোকান না থাকলে কিনবে কোথা থেকে। তা আমার বাবাও এরকম, ছোটবেলায় আমি বায়না করতাম যাব, বাজারে গেলে কি হতো, মানে একটু খাওয়া যেত, নেশা আছে না, আর বাড়ি বসে কি করবো, যাই বাবার সাথে। এটা আমার অনেক দিনের ছোট থেকে এর নেশাটা, যে কোথাও কেউ গেলে পিছনে লাগা। তো ওই বাজারে গেছি বাবার সাথে, তাও কি চাঁদপাড়ার বাজার,
অনেকটা দূর, বাড়ি থেকে দীঘা থেকে চাঁদপাড়া অনেকটা দূর কিন্তু। তা ওই খাড়া আমার হাতে, আর বাবার হাতে ওই একটা বাঁক আছে, আর ওই ব্যাগপত্র এক পাশে নিয়ে এরকম ঘাড়ে করে নিয়ে পিছন দিকে ব্যাগগুলো, আগের সিস্টেম একটা গেঞ্জি গায়ে দিয়ে, আমি একটা দড়ি প্যান্ট পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে বাবার পাশ চলে গেলাম বাজারে খালি পায়ে। চটি কিনতেও তো পয়সা লাগে না, খালি পায়ে চলে গেছি। এবার বাজারে গেলে আমরা কাজ করতে পারি না, বাবা তো করতো, তা কিছু টাকা তো দরকার। তা মালিক বলতো কি, আমি আজকে ধান নিয়ে যাব কি পাট নিয়ে যাবো, এটা বেশি বাজারে গিয়ে টাকা দেবো, তারপর বাজার টাজার করা। এবার সে বেচবে, সে নিয়ে যাবে, কখন বেচবে, তারপরে তো টাকা দেবে, তারপরে তো। আর আগের কাজ ছিল সারাদিন প্রায় কাজ, এখনকার মতো না। আগে কাজ করতে হতো সকালবেলা থেকে 12টা অবধি, আবার বিকেলে যেতে হতো সন্ধে অবধি, তারপর বাজার। তা এইভাবে বাজার টাজার করে আসছি, দুইজনই আসছি, কিন্তু ওই 9টা বাজে রাত। তখন তো অন্ধকার, লোকজন হালকা হালকা বাড়ি, কারেন্টের আলোর কোনো বালাই নেই। তা আসছি লাগলে ওই সেই বাড়ির ধারে চলে এসছি, কিন্তু এর মধ্যে কোনো কোনো কিছু দেখছি না। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা বলি তাহলে। ওই যে বাগানে বলছি আমি, আমার ওই দুপাশে দুটো পা দিয়ে দাঁড়ায় ছিল, ওই বাগানের ঘটনা বলছি। ওই বাগানের ওখান থেকে আমার হাতে খাড়া তো, বাবা আমার আগে আগে, আমি পিছনে পিছনে বাবার যাচ্ছি। ওই খাড়ার মধ্যে ওই মাছ কিনেছে বাজার থেকে, চ্যাং মাছ, অনেকগুলো জ্যান্ত চ্যাং মাছ নিয়েছে, বাড়ি আনলে রাখলি, আজকে একটা কাল একটা এরকম 2-3টে করে রান্না করলে তো অনেক দিন খাওয়া যাবে। আর না ধরলে তো আর হবে না, তো আর গুণ না হলে হবে না, নিজের তো পুকুর নেই। তো জ্যান্ত মাছ খেতে গেলে আর একদিন ভেজে রাখলে তো, আর এখন ফ্রিজ নেই, তখন ফ্রিজ ছিল না যে রেখে দেবে। তো ওই জ্যান্ত মাছ ওই ওই রাখার জন্য ওই খাড়ানে জানো, খাড়ার মুখে একটা কিছু দেওয়া হতো। তা সে কী করেছে, ওই ওই জায়গাতে আসছে আমার খাড়ায়, কখনো দেখি এত ভার খাড়া উঁচু করছে, নিয়ে আসছে। আবার কিছুটা আসলে আবার দেখি ভাল লাগছে, মানে ওর মধ্যে কেউ হাত ঢুকোচ্ছে, আমি বুঝতে পারছি না, শুধু ভাল লাগছে। এবার বাড়ি আসছি, ওইভাবে ভার তো কমে যাচ্ছে, মানে যখন হাত দিচ্ছে তখন চাপছে নিচের দিকে, তখন বুঝতে পারছি কেউ ভারী ভারী হচ্ছে, হাত ঢুকানোর মতো, কিন্তু আমি টের পাচ্ছি না। কিন্তু এবার চলে এসি ওই জায়গাটায়, আমি বলতে তুই আগে যা, পিছন দিকে থাকিস না, ওই সবে এই মাজার খোলা আসলাম, মানে মুসলমানের পুতা সে জায়গাটা আসলাম, তা ও তুই আগে যা। আগে আসছি বেশ খানিক আসার পরে আমার সেই গাছের ডালটা আমাদের 7-8 হাত দূরে, আর আমরা যাচ্ছি, আমি আগে বাবা পিছনে, ছচ্ছর করে জল পড়ছে, তো অনেকটা জল। বাবা আমার হাত ধরে টেনে নিল, আমি বুঝলি না ওখানে কিসের জল। তারপর যে বেকায়দা গন্ধ, তারপরে বলছে ডিঙানো যাবে না, একটু সাইড দিয়ে আসতে হবে। তো বেশ খানিকটা জলে ভিজে গেছে, তো আস্তে আস্তে আমার ধরে নিয়ে সাইড দিয়ে নিয়ে গেল বাড়ি, তারপরে মা একটা ওই লম্ফ বলে, মানে টেমি যেটা বলে, ওই কিরাসিনের আলো, ওটা ধরলো একটু খাড়ার গায়ে, ধরে ওই খাড়াটা নিয়ে ওই ঝুড়ির মধ্যে ঢেলে দিল মাছ, জানতো যেটা সেটা রাখবে, মরাটা নেবে। তা মাছ দেখা গেলো যে কটা মাছ কিনেছে তার হাফ মাছও নেই। আচ্ছা, তাহলে কি হলো, ওই যে ওখান থেকে আসার সময় ওই মাছ বের করে নিয়ে খেয়েছে ওরা, কিন্তু আমি বুঝতে পারিনি, শুধু ভাল লেগেছে এটাই বলতে। তো বলে মাছ কি তুই আনিসিস, পড়ে গেছে, তাহলে লাভ মেরে বেরিয়ে গেছে, টের পাসনি, বাবা বাঁকা দিচ্ছে। আমি জানি কি করে বেরিয়ে গেছে না গেছে, তো মুখে আটকানো ছিল, কিন্তু সে জাল মতো যেটা ওটা ছিল না। লাস্টে এসে দেখি খোলা, তার মানে ওই হাত দিয়ে ওইভাবে নেশে আর খেয়েছে, আমার একটু টের পাইনি। তারপরে আটকানোর জন্য ওই প্রস্রাব করেছে সামনে, তার জন্যে যাতে আমরা দেরি করি আর ওরা খাতে থাকে। কিন্তু তারপরে ওই যে ঘুরে গেলাম বাড়ি, ওই ঢেলি দেখে অর্ধেকও মাছ নেই, ওই বকা টকা দিল। তো এই যে ঘটনাগুলো, এটা ভূত ছিল, না থাকলে এগুলো ঘটতো না। হ্যাঁ, না এগুলো করলো কে? হ্যাঁ, দেখতে হবে তো যে আমার বাড়ি চুরি হলো, তাহলে চোরে করেছে। রাত্রিবেলা যদি আমি মাটির ঘরে শুই, পিছন দিক থেকে শীত কাটে, তাহলে কি হবে, মনে হবে যে আমার ঘরে চুরি হয়েছে, জিনিসপত্র নেই যখন। তাহলে এটাও এরকমভাবে হয়েছে, ওই মাছটাও এভাবে চুরি হয়েছে,
নাহলে এই মাছটা গেল কোথায়? তা কে করলো? যে কোনো মানুষ তার করলে দেখা যাবে। তাহলে ভূত প্রেতে করেছে, যে কোনো একজন, হয় মহিলা নয় পুরুষ, যে কোনো ভূতে একজন করেছে, নয় মাছটা গেল কোথায়? এই আচ্ছা দাদু, মানুষ মরে গেলে কি প্রত্যেকেই ভূত হয়? না, কর্ম অনুযায়ী, কর্ম হিসেবে হচ্ছে ভূত। মানে কর্ম অনুযায়ী সে বিভিন্ন রকম জন্মাতে পারে। হুম, আমি এই আমারে পাঠাইছে ভগবান এই ভাবে, হুম, একটা মানুষ হয়েছে, মানে কোনো কর্ম ভালো হয়েছে তাই আমার মানুষ রূপে পাঠাইছে। তো এইটা বাজার, কিন্তু এই ভবের বাজারে আমি যদি বাজার করতে এসে আমার সব কিছু দিয়েছে, হাত পা মুখ নাক চোখ কান সব কিছু আমার 16 আনা দিয়েছে, কিন্তু একবারও আমি ঠাকুরের ডাকছি না, কিচ্ছু করছি না, শুধু লোকের বদমাইশি করে মেরে খাওয়ার ধান্দা করছি, লোকের কেড়ি কুড়ি নিচ্ছি, কারোর খুন করেও দিচ্ছি। তাহলে কর্মটা কি আমার ভালো হচ্ছে? না। ভালো হচ্ছে না। বলে নাকি একটা এই কথার মধ্যে নাকি 64টা পাপ আছে। আমি সেটা বলতে পারবো না, এটা শাস্ত্রের মতে বলে। আমি শাস্ত্র সম্বন্ধে আমার জ্ঞান খুব কম, যেটুকু আছে তার মধ্যেই যেটু বলছি। তা এই ভবের বাজারে বাজার করতে এসে যদি আমি কর্ম করি, তা কর্মফলটা তো যেমন বিভিন্ন গাছের বিভিন্ন রকম ফল, কাঁঠালের কাঁঠাল, তার মধ্যে দানা, আমের আম, তার মধ্যে একটা দানা, যে কোনো কিছুর আনারস কাটলেও কিন্তু ওর মধ্যে দানা আছে, প্রত্যেকের দানা থাকে। যেমন বট গাছ, বড় বট গাছ যার অনেক দিন যুগ যুগ ধরে বাঁচে, তার কিন্তু ফল ছোট, ছোট্ট ফল, তার মধ্যে অগণিত দানা, ওর মধ্যে কিন্তু প্রচুর দানা। তা আমাদের কর্মফল আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা ফল, আমি যেভাবে কর্ম করছি সেইভাবে ওই দানা তৈরি হচ্ছে ভেতরে, পাপ পুণ্য। যেমন পুষ্ট দানা আর চিমটে দানা, চিমটে দানা গুণ হচ্ছে পাপ, আর পুষ্ট দানা গুণও ভালো। তা ওই দানার ফল থেকে মানে যখন আমার ওই দানা সৃষ্টি হচ্ছে, আমি যতটুক পাপ করবো ততটুক আমার কাজ হবে, মানে পাপের দিকে যেতে হবে, আর ভোগ করে যেতে হবে। আর পুণ্য করলে সেটা পুণ্যের রাস্তায় যেতে পারে। আমি এখনো মানুষ হয়েছি, হয়তো পরে একটা সাধু হলাম, তারপরে একটা ঠাকুরের চরণ সেবা করতে করতে ঠাকুর মানে পেশি বাড়ি, কিংবা অন্যদিকে মন গেলে আবার ঘুরে গেলে মন 1400 ডাকাত হতে পারি, নুচ্চ বদমাইশ হতে পারি, কিছু বলার নেই তো। তা আবার কি বিড়াল শেয়াল কুকুর হতে পারি, আমার কর্ম নিয়ে সব কিছু। তা এই আমি কর্ম করেছি বলে যে আমি ভালো হব, আমি নিজে তো জানতে পারছি না যে আমার এই কর্মে এই পাপ হচ্ছে। ভূত তো হবেই মরে। এই যে গলায় দড়ি দিচ্ছে, কেউ টেনে গলা দিচ্ছে, কেউ বিষ খাচ্ছে, কেউ ঘাস মারা খাচ্ছে, এসব নানান তাল খেয়ে যারা মরছে, তারা কি সবাই কি মানুষ হচ্ছে? মানুষ হচ্ছে না। এরা কিছু কিছু ভূত হচ্ছে। এরা ওই গাছগাছালিতে থাকে, এখানে সেখানে থাকে, যার পরে মায়া থাকে তাদের পিছন ছাড়ে না, তাদের দেখা গেল ওই ভূতে পায়। এবার আমি শুনেছি যারা আত্মহত্যা করে মারা যায়, তো তাদের ব্যাপারটা অনেকটা এইরকম যে ধরো ভগবান ঈশ্বর আমাকে 70 বছরের আয়ু দিয়ে পাঠিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি 30 বছর বয়সেই আত্মহত্যা করে মারা গেলাম, তো যে বাকি 40 বছর আমার মানুষ হিসেবে ভোগ করা হলো না, সেই 40 বছর নাকি আমাকে ভূত হিসেবে ভোগ করতে হবে। হ্যাঁ, ভূত হিসাবে। যেমন ধরো আমার বয়স এখন 70 কি 69, এখন যদি আমি সুসাইড করি, আমার ছিল 90 বছর, ওই 20 বছর 20 বছর আমার ভোগ করতে হবে। তারই মধ্যে যদি গয়ায় পিণ্ড দেয় আমার কোনো পূর্বপুরুষ, তাই তার থেকে হয়তো আমি কিঞ্চিত হয়তো ভালো কিছুদিন কমতে পারে, হ্যাঁ, কিন্তু আমার সম্পূর্ণ কমবে না। সম্পূর্ণ ওই যে বলে উদ্ধার হয়ে গেছে এ হয়েছে, তা না, উদ্ধার হয় না। আগে এই যে ব্রাহ্মণেরা কেউ মারা গেলে ভুজি দেয়, ওই কাঁচা মাছ নিয়ে পেতাত্তার দেয়, বলে প্রেত। তা এগুলো কেন দেয়? কারণ এগুলো আমি কিন্তু মরে আগে পেতাত্তাই হব, তারপরে বিচার করার পরে আমি যতটুক পাপ সেইটুক খণ্ডাতে হবে, আর যেটুক পুণ্য তারপর পাবো। পাপটা আগে খণ্ডাতে হবে, পুণ্যটা আগে হবে না, আগে পাপটা হবে। পাপটা ক্ষয় হওয়ার পর তারপরে, যেমন একটা উদাহরণ দিই সামান্য, আমি একটা দা
কিনলাম বাজার থেকে, কিছুদিন ফেলে রাখলাম, তাহলে আস্তে আস্তে ওর পরে মোচ্চা পড়ে গেল। হুম, মোচ্চা পড়ে গেলে আমি কি কাটতে গেলে ভালো কাটবে? না, না, কাটবে না। তাহলে ওরে ঘষতে হবে, আগে মোর্চাটা তুলতে হবে, মোচাটা তুলতে হবে। তো ওই পাপটাটা তুলতে হবে আগে, তারপরে কিন্তু ওই সেই যন্ত্রটা ধারটা, পরিষ্কার সেই হয়, ধারটা পাওয়া যাবে। সেই ধারটা পাওয়া যাবে। তা এই পুণ্য পাপ, এটা আগে পাপ খণ্ডানো তারপর পুণ্য। আমি যে পুণ্যকে এসে পুণ্যটা নিয়ে তারপর পাপটা নেব, কোনো রাস্তা নেই। এই জন্যে আচ্ছা আচ্ছা, তো তোমার কি মনে হয়, মানে ভূতের থেকে কি মানুষ বেশি শক্তিশালী? ভূতের থেকে মানুষ শক্তিশালী না, কিন্তু শক্তিশালীটা আমরা আমাদের রক্তের থেকে আমরা করি। যাদের বয়স হয়েছে তাদের মেজাজ আছে, কাজ করতে পারবে কি? তারা পারবে না, তাদের ক্ষমতা নেই কাজের। তাহলে শক্তিটা কোথায় আসলো? আর ভূত সেই ছোট থেকে বড় অবধি তাদের শক্তি এক সমান থেকে যাবে, কারণ তারা তো পাপ করেছে। পাপ থেকে তাদের ভূতেদের শক্তিটা বাড়তি, কিন্তু তারা যদি মনে করে কিছু করতে পারে। আর আমরা করতে পারবো না, আমরা তো রক্তের জন্য কিছু ও আজকে আমার ওরে বকলো, ওরে এ করলো তা করলো, রাত্রেবেলা বেরোবে না, তখন ওরে ধরবো, এখন পারলাম না তাই তখন ধরবো। এই চালি তো আমার এই হচ্ছে কেরামতি, আর তো কিছু না। কিন্তু ভূত যখন তখন যেখানে সেখানে ধরতে পারে, ও যেখানে সেখানে ঢুকতে পারে। তা ঢুকতে পারে না কোন জায়গায়? যেখানে হরিনাম হচ্ছে সেখানে ঢুকতে পারে না, যেখানে কারেন্টের আলো থাকে কিংবা কোনো আলো জ্বলে সেই পাশে যায় না, ওরা দূরে থাকে। যদি সে অন্ধকারে যায় কিংবা তার কোনো কিছুতে হয়, একবার ভয় ধরাতে পারলে তার পিছনে ঢুকে গেল, নাইলে ঢুকতে পারলো না। প্রথমে তাকে দুর্বল করবে, হ্যাঁ, ভয় দেখে তাকে দুর্বল করার হ্যাঁ, চেষ্টা আগে করবে। দুর্বল করার চেষ্টা করবে। দেখা যাবে নানান তাল, সামনে একটা কিছু চেলে মারলো, মানে দেখলো, কিংবা একটা শুকনো ডালা, বৃষ্টির মধ্যে একটা শুকনো ডালা পড়লো, হুম, কোথাতে পড়লো, দেখা গেল ওই ভূতেরা কোথাতে এনেছে, এনে দূরের থেকে মারলো। আচ্ছা, তোমার সঙ্গে কখনো এমন হয়েছে যে কেউ একজন কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ অথচ তাকে দেখতে পাচ্ছ না? তারে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাও হয়েছে যে সে ওই দেখা দেখা গেল যে কোনো এক জায়গায় আমারে ডাকছে কি আরেকজনের ডাকছে, কিন্তু সেখানে সে নেই, কারণ সে ডাকছে তার কোনো পার্টনারকে সে একা থাকতে পারছে না, তার দলে নেওয়ার জন্যে কারোর ডাকছে। এবার দেখা গেল যে ওই তার এতে পড়ে যায়, তারে দেখা গেল মেরে দিতে পারে কীভাবে? যে গলা চেপে কে এ করে তা করে গায়ে দিয়ে অনেকক্ষণ মারতে পারে, আবার না মারতে পারে, কিন্তু ওই জ্বর জারি হয়ে আস্তে আস্তে মরতে পারে। যেমন দেখা গেল ওই আটকানো যায়, একটা বাতাস আসলো, আমি যদি একটা টেমি ধরানো থাকে, আমি যদি আকসা না দিই, সে টেমি তেল আছে কিন্তু নিভে যাবে। নিভে যাবে না। তা আমাদের জীবনে আয়ু আছে, কিন্তু ওই আকসাটা আমি দিতে পারিনি, তার জন্য আয়ুটা চলে গেল। আচ্ছা, মানে তেল আমার জীবনে থাকতেও আমি চলে গেলাম, এও ঘটে। ওই জন্যে মানুষ যে ওই ওর মরণ ছিল তাই ও মরেছে তা না, ও আয়ু থাকতেও মারে যে কোনো কায়দায়, হয়তো রোগ ব্যায়ামে হোক, কেউ মার্ডার করে দিয়ে হোক, কেউ হয়তো কিছু খাওয়াই দিয়ে মারুক, এরকম ধরনের, কেউ অপারেশনের জায়গায় গিয়ে কোনো অপারেশন করতে গিয়ে এরকম বিভিন্ন রকমের খাদে খাদে মরতে পারে। এ মরণের মানুষের কোনো ঠিক ঠিকানা নেই। আর সবাইকে মরে যে মানুষ হবে কি কিছু হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, আর হয়নি এখনো। কর্ম অনুযায়ী তার ভোগ করতে হবে। এমনি শুনেছি শাস্ত্রের মতে বলে নাকি 84 লক্ষ বার জন্ম, জন্ম, 84 লক্ষ পরে মানব জন্ম পাওয়া যায়। না, 80 লক্ষ বার কীট পতঙ্গ উদ্ভিদ নানান তাল, 4 লক্ষ বার মানব জন্ম। তাই 4 লক্ষ বারের মধ্যে যদি আমি পুণ্য সঞ্চয় করতে পারি তাহলে মানুষ আর হতে হবে না। 84 লক্ষ বারের পরে কি হয়? পরে এটা আমার জানা নেই, 84 লক্ষ বারের পরে কি হবে এটা আমার জানা নেই, মানে এটা শোনা কথা তো। আচ্ছা আচ্ছা, এটা যেমন দেখো একটা উদাহরণ দিই, এই পঞ্জিকা লেখে, তারা তো আন্দাজ মতো লিখছে, মানে মেপে যুগে আজকে অমাবস্যা এই টাইমতে এই টাইম অবধি, আজকে এই তিথি এই টাইম থেকে এই টাইম থেকে, আজকে বিয়ের তারিখ আছে অমুক দিন অমুক দিন, ও এমনও আছে মাস মল মাস বিয়ে নেই, তা মল মাসটা তারা তো হিসাব করে রেখেছে। এরম সিস্টেম, তারা অনেক পণ্ডিতরা অনেক রকম বলতে পারে, আমরা তো ওসব বলতে পারবো না। এই তাই আমার হিসাবে বলে, আমি যেটুক বুঝি তাতেই বলছি যে মানুষ মরে যে সবাই মানুষ হবে কোনো গ্যারান্টি নেই।
সে কোনো কীটপতঙ্গ হতেও পারে, কোনো শিয়াল কুকুর হতে পারে, কেউ কোনো ভূত হতে পারে, কিংবা এই মানুষ হতে পারে। হবে, তার ওই জীব কোনো দিন হবে না, ক্ষয় হবে না, ওই আত্মাই থেকে যাবে ভেসে, কিন্তু তারেও কিছু হতে হবে। তো আপনারা শুনলেন দাদুর জীবনের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। তো আপনাদের মধ্যেও কেউ যদি থেকে থাকেন যারা আমাদের এই ভৌতিকতা পডকাস্ট সিরিজে আপনার নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার জানা কোনো ঘটনা, যে ঘটনার যুক্তি মেলাতে পারেননি, সেই ঘটনা শোনাতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম আপনার কাছে পৌঁছে যাবে ভার্চুয়ালি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। এফসি স্টোরিজের পক্ষ থেকে সকলকে শুভরাত্রি।